আজ যে গল্পটা আপনাদের পড়ে শোনাবো সেই গল্পটির নাম সমালোচক। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। ট্রেনে উঠেই স্নিফার ডগের মতো কামরাটা শুঁকছিল অঞ্জন। চোখ ঘুরছে বন বন। একটা পছন্দসই সিট খুঁজে বের করতে হবে এক্ষুনি। দমদম এসে গেলে হুরুদ্দুম ভিড় হয়ে যাবে কামরায়। দখলটা নিতে হবে তার আগেই। ঠিক তখনই চেনা গলায় ডাক, এই রঞ্জন, এদিকে আয়, এখানটায়। অঞ্জন ঘুরে তাকালো। রজত, তার স্কুলের বন্ধু, সেলস লাইনে ঘষ্টাচ্ছে। এখন চষে বেড়ায় গোটা নদিয়া ডিস্ট্রিক্ট। নিত্যযাত্রী হওয়ার সুবাদে ইদানিং মাঝে মধ্যে দেখা হয়ে যাচ্ছে রজতের সঙ্গে। বেড়ে জায়গাটা আজ ম্যানেজ করেছে বেটা। হাওয়া ফুরফুর জানলার ধার। শিয়ালদা থেকে ট্রেনে ওঠার সুবিধেটুকু বেটা উসুল করে নিচ্ছে পুরো মাত্রায়। অঞ্জন দেতো হেসে রজতের সামনে এলো। সিটে 3 জন আছে। চুপে চুপে বসে পড়ল রজতের পাশটিতে। আলগাভাবে বলল, তুই আজ এই ট্রেনে কাছে পিঠে যাবি বুঝি? হ্যাঁ রে, আজ কল্যাণী। পেছনে নামলে সুবিধে হয়, তাই আর এগোলাম না। কোলের ব্রিফকেসখানা খুলে খবরের কাগজ বার করল রজত। তুই আজ এই কামরায় যে বড়, তোর ঠেক তো আরও সামনে, ভেন্ডারের আগেরটায়। বেরোতে আজ লেট হয়ে গেল। তার ওপর শালা বাসটাও এলো ঢিকিয়ে ঢিকিয়ে। অফিস টাইমেও শালাদের খাই মিটতে চায় না, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে প্যাসেঞ্জার তুলবে। ট্রেনটাই মিস করে যেতাম কোনো রকমে ছুটতে ছুটতেই লাস্ট কম্পার্টমেন্টটা। তার মানে আজ তোর তাস খেলা গন? অগত্যা। বুক পকেট থেকে রুমাল বার করে ঘাড় গলা মুছল অঞ্জন। এক ঝলক দেখে নিল পাশের সহযাত্রিনীটিকে। মাঝ বয়সী, রাগি রাগি দিদিমণি টাইপ চেহারা। ভুরু বেশ কুচকে আছে, বসতে অসুবিধে হচ্ছে বোধহয়। কেন যে লেডিস কম্পার্টমেন্ট থাকতে এরা এখানে এসে গুঁতোয়। ইচ্ছে করে বডিটাকে সিটের আরেকটু ভিতরে ঢুকিয়ে দিল অঞ্জন। ডান হাতখানা ছড়িয়েছে রজতের কাঁধের পিছনে, চোখ জানলায়। শহরতলির শোভা দেখছে। দমদম আসতেই সেকেন্ডের মধ্যে ভরে গেল কামরা। সিটের মাঝের প্যাসেজগুলোতেও সেঁধিয়ে গেছে লোকজন। বাজ পাখির চোখে দেখছে কোথায় একটু পাছা ঠেকানো যায়। তার মধ্যেই দিব্যি খবরের কাগজ গিলে যাচ্ছে রজত, নির্বিকার মুখে। ট্রেন নড়ে উঠতেই কনুই দিয়ে খোঁচা মারল একটা। এই নিউজটা দেখেছিস? কী রে? এক গভর্নমেন্ট অফিসার ধরা পড়েছে সেন্ট্রালের। বেটা ঘুষ নিচ্ছিল, হাতে নাতে পাকড়াও। কোথায়? কলকাতায়? খোদ ক্যাপিটালে, হাই র্যাঙ্কের ইঞ্জিনিয়ার। ঠিকাদারকে কন্ট্রাক্ট পাইয়ে দেবে বলে 3 লাখ চেয়েছিল। ঠিকাদারটাও তেমনি খচ্চর। ব্রিফকেসে নোটও এনেছে, এদিকে সিবিআইকেও নেড়ে দিয়ে এসেছে। ব্যাস, অন দ্য স্পট ক্যাঁক। টাকার বদলে এখন লপসি খাও আর ঘানি ঘোরাও। ছাড় তো, থোড়াই শাস্তি হবে, ঠিক জাল কেটে বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, হাইফাই ইঞ্জিনিয়ারের হাই অ্যামাউন্ট খসবে, এই যা। আরে না, সিবিআইকে ম্যানেজ করা অত সহজ নয়। আচ্ছা আচ্ছা মিনিস্টারদের ঘোল খাইয়ে ছেড়ে দেয়। রাখতো, সিবিআই ফিবিআই সব জানা আছে। কেউ স্বর্গভ্রষ্ট দেব শিশু নয়। অঞ্জন ঠোঁট বাঁকালো। আমাদের অফিসের অনিমেষবাবুর ভাইরার কেসটা তো দেখলাম। কী কেস? সেম কেচ্ছা, ঘুষ। খবরটা সব কাগজে বেরিয়েছিল, ফ্রন্ট পেজ নিউজ। একটা পেপারে তো ছবিও ছাপা হয়েছিল। হাতে হাতকড়ি বাঁধা রাজ্য সরকারি অফিসার। মনে হচ্ছে যেন দেখেছি। কবে বেরিয়েছিল বলতো? তা প্রায় বছর 4-5। ঘটনাটা বল। সে এক কেলো। লোকটা হেব্বি চালাক ভাবত নিজেকে। বুক ফুলিয়ে নোট খেত। রীতিমতো পার্টিদের ওপর টর্চার করতো বলতে পারিস। তো এক পার্টি দিল, ভিজিলেন্স লেলিয়ে। ভিজিলেন্সের হাতে লোকটা লিটারালি কট রেড হ্যান্ডেড। কীরকম? নোটের বান্ডিলে কী সব যেন কেমিক্যাল মাখিয়ে দিয়েছিল ভিজিলেন্স। ইন ডিসগাইজ ওত পেতে বসেছিল স্পটে। যেই না বাবু নোটের তারা হাতে নিয়েছে, ছদ্মবেশী গোয়েন্দারা ঘ্যাঁক করে এসে চেপে ধরেছে হাত। তারপর টানতে টানতে নিয়ে গিয়ে যেই না হাত চুবিয়ে দিয়েছে জলে, সঙ্গে সঙ্গে জল লাল। ব্যাপারটা বুঝলি তো? কেমিক্যাল রিয়াকশান। অ্যাট দ্য সেম টাইম নোটের ওপরেও বাবুর হাতের ছাপটি পার্মানেন্ট হয়ে গেল। আর পালাবার পথ নেই। জানিস তো, ব্যাটা খুব ভুগেছে। 3 বার জামিনের পিটিশন রিজেক্ট করে দিয়েছিল কোর্ট।
টানা 4 সপ্তাহ পুলিশ কাস্টডিতে ছিল ভাইরা বাবুটি। পুলিশ কাস্টডি মানে বুঝেছিস তো, চুটিয়ে হাতে সুখ করেছে পুলিশ। সে কি রে, পুলিশ পেটালো গভর্নমেন্ট অফিসারকে ঘুষ খাওয়ার অপরাধে? হোয়াট এ জোক। কারণও ছিল, অ্যারেস্ট হওয়ার পর ভিজিলেন্সকে নাকি খুব শাসিয়েছিল বেটা। পুলিশ কাস্টডিতে বসেও কপচাতো খুব, এই মন্ত্রীর সঙ্গে আমার দহরম মহরম আছে, ওই মিনিস্টারের পিয়ে আমার 1 বোতলের ইয়ার, একবার ছাড়া পাই তারপর আপনাদের খবর নিচ্ছি। ওই বুকনি শুনে লোকে পুজো করবে। আরও আছে, ভিজিলেন্সের লোক কোমরে দড়ি বেঁধে ভাইরাবাবুকে নিয়ে গেছিল তার ঘ্যামচাট ফ্ল্যাটে। সেখানে বাথরুমেও নাকি কালার টিভি। ভাব তুই সিচুয়েশনটা, পাড়াপড়শি হাসাহাসি করছে, আত্মীয় স্বজন ছ্যা ছ্যা করছে, লেখাপড়া জানা ভদ্রলোকের ছেলের কি চরম বেইজ্জতি। আমাদের অনিমেষবাবু তো 2 হাত তুলে নেচেছিলেন, বলতেন অঘটন আজও ঘটে, ধর্মের কল বাতাসে নড়ে। অনিমেষবাবুদের নাকি খুব হ্যাটা করতো ওই ভাইরা ভাই। ইনফ্যাক্ট পয়সার গরমে কোনো রিলেটিভকেই নাকি পাত্তা দিত না বিশেষ, মানে ভেড়া ছাগল মনে করতো। একটা ইনসিডেন্টের লব চাপানি খতম, মাথা একেবারে গোবরে। অঞ্জন থামলো একটু, থেমেই রইল, তারপর ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বলল, তা সেই ভাইরা বাবুটির এখন কি হাল আন্দাজ করত? রজত সামান্য ভেবে নিয়ে বলল, কোর্টে নিশ্চয়ই কিছু প্রমাণ করা যায়নি, উকিল লাগিয়ে হয়কে নয় করে দিয়েছে। তোর মাথা, কেস কোর্টেই ওঠেনি। চার্জশিট একটা ফ্রেম হয়েছিল বটে, তবে এখনও এভরিথিং ইজ আন্ডার ধামা। কায়দা কানুন করে হাইকোর্ট থেকে বেল পেয়েছিল, তারপর থেকে 2 হাতে রজত মুদ্রা ছড়িয়েছে, এবং খোদ মন্ত্রীর নির্দেশে সম্প্রতি তার সাসপেনশনও উইথড্রন। তিনি আবার বহাল তবিয়তে চাকরিতে বহাল, আবার গুলি ফোলাচ্ছেন, তেল ঢালছেন, এবার শুরু হয়েছে হম্বিতম্বি। তবে এবার খানিকটা রেখে ঢেকে কোথায় কোথায় বেলপাতা খাইয়েছে নিশ্চয়ই গেস করতে পারছিস। করাপশন, চরম দুর্নীতি, দেশটা চোরে ডাকাতে ভরে গেছে ফ্রম টপ টু বটম। রজত খবরের কাগজটা মুড়ে রাখল। আমিও সেদিন একজনের গল্প শুনছিলাম। সে এক পিকিউলিয়ার ঘুষখোর, ক্যাশ খায় না, কাইন্ডস চায়, আবার জিনিসগুলোও তার ঘরে যায় তা নয়, অফিসেই লোক ফিট করা আছে, তার থ্রু দিয়েই সব বিক্রি করে বিক্রির টাকাটা নেয়। আর একজন তো শুনেছি পার্টিদের কাছ থেকে পাওয়া ডায়েরিও গোছা করে ঝেড়ে দেয় বাজারে, এমনকি সিগারেটের প্যাকেটও বেচে। ছ্যাঁচড়া ছ্যাঁচড়া, গভর্নমেন্টের লোকগুলো সব রাম ছ্যাঁচড়া। শুধু গভর্নমেন্টের লোকদের কেন দোষ দিচ্ছেন ভাই? প্রাইভেটের লোকেরা বুঝি সাধু সন্ত? সামনে দাঁড়ানো আধবুড়ো লোকটা ফস করে নাক গলিয়েছে কথায়, সেখানে হচ্ছে না, ঘুষ চলছে না। তা তো বলিনি দাদা, অঞ্জন হাসলো একটু, 2 নম্বরই তো সর্বত্রই, গভর্নমেন্ট সেক্টরে একটু বেশি, এই যা। বেশি কম বুঝি না, যেখানে সুযোগ আছে সেখানেই হাত্তাবাজি চলছে। মোটা অঙ্কের কটা বিজনেস লোন কাটমানি ছাড়া মেলে ভাই? কোন প্রাইভেট অফিসে অর্ডার ধরতে গেলে পয়সা ছড়াতে হয় না? বিল আদায় করতে গেলেও তো গান্ধীজির মুখ দেখাতে হয়, ঠিক কি না? তা ঠিক, রজত মাথা দোলাচ্ছে। এই যে আমি ডিস্ট্রিবিউটারদের ঘরে ঘরে ঘুরি, তাদের তুষ্ট রাখার জন্য আমাদেরও কি মাঝে মাঝে গাটের করে খরচা করতে হয় না? তো বড় কোম্পানি তো নই, সেই সুযোগটা নেয়, স্কুইজ করে, পার্সোনাল গিফট নেয়, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে হয়, এও তো কাইন্ড অফ ঘুষ বটেই তো। যার যেখানে যেটুকু ক্ষমতা আছে সেটুকু দেখিয়েই এক্সট্রা কামাই করছে। গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, রাজনীতির জগৎ, সমাজসেবার দুনিয়া, সর্বত্রই শুধু টাকার খেল। আর সাফার করছি আমরা সাধারণ মানুষরা। শুধু বেআইনি টাকার লেনদেনটা বন্ধ করা গেলে কি বিপুল সামাজিক অপচয় রুখে দেওয়া যায় ভাবতে পারেন? যদি কন্ট্রাক্টরকে কাটমানি দিতে না হয় তাহলে সে হয়তো রাস্তাটা একটু ভালো বানাবে। ব্যবসায়ীকে যদি ঘুষ দিতে না হয় তাহলে হয়তো জিনিসপত্রের দাম কিছুটা কমবে। এইটা কি একটু বেশি আশা করা হচ্ছে না ভাই? যারা নাফা ছাড়া কিছু বোঝে না তারা তো ওটাকেও কামাইয়ের মধ্যেই ঢুকিয়ে নেবে, নয় কি? কি জানি, আমার তো মনে হয়। গরম গরম আলোচনার মাঝেই একের পর এক স্টেশন পেরোচ্ছে ট্রেন। একদম শেষ বলে এ কামরা থেকে নামছে অনেক, উঠছেও নেহাত কম নয়।
রাগী মুখ দিদিমণি নেমে গেল ইছাপুরে। তার জায়গায় জমিয়ে বসলো দণ্ডায়মান তার্কিক। লোকটা অল্প অল্প ঠেলছে অঞ্জনকে আয়েশ করে বসার জন্য। অঞ্জনও বসে আছে চেপে, এক কণা জায়গা ছাড়তে সে রাজি নয়। কামরায় আনাগোনা করছে হকাররা, মানুষের জঙ্গল ভেদ করে, তাদের বিচিত্র চিৎকারে কোলাহল আর সরগরম। শ্যামনগর থেকে উঠল এক ছোকরা চাওলা, ভিড় ঠেলে ঠেলে সেও এসেছে এপাশে। হাতে ঝোলানো খুদে উনুনের ওপর কেটলি, প্লাস্টিকের গ্লাসে ঢেলে দিচ্ছে চা, খাচ্ছে কেউ কেউ। রজত জিজ্ঞেস করলো, কিরে গলা ভেজাবি নাকি? উত্তর না দিয়ে অঞ্জন বলল, লক্ষ্য কর বদমাইশিটা, এখানেও কেমন টাকার খেলা চলছে। মানে? রেল কোম্পানি ট্রেনে সিগারেট খাওয়া নিষেধ করে দিয়েছে, কেউ ধোঁয়া ছাড়লেই খপ করে ধরবে। আমরা খাচ্ছিও না, কিন্তু ট্রেনে তো দাহ্য বস্তু ক্যারি করাও বেআইনি, অথচ চাওলাটা দিব্যি আগুন নিয়ে ঘুরছে। কি করে? নির্ঘাত রেলের লোকদের টাকা দিয়ে। যাগে যাক গরিব মানুষ, নয় 2-4 পয়সা কামালোই। না না না, এটা নীতির প্রশ্ন। যেদিন থেকে ট্রেনে সিগারেট খাওয়া বন্ধ হয়েছে সেদিন থেকে ওই চা খাওয়াও ছেড়ে দিয়েছি আমি। রজত হেসে ফেলল, তাহলে আমি একাই খাই? খা। রজত চা নিল, দেখা দেখি পাশের তার্কিকও। ছোট্ট চুমুক দিয়ে লোকটা বলল, চুনোপুটিতে ছেড়ে রাঘব বোয়ালদের আগে দেখুন ভাই, আজকের খেলার পেজে নিউজটা পড়েছেন ভালো করে? অঞ্জনের চোখ ট্যারচা। কেন, কি আছে? বেটিং কেলেঙ্কারি, যেসব ক্রিকেটারদের আমরা মাথায় তুলে নাচি, দেখেছেন তাদের কাণ্ড কারখানা? পয়সা খেয়ে কেমন অবলীলায় তারা দেশকে ডুবিয়ে দিয়ে আসছে। আপনি আজারউদ্দিন আর অজয় জাদেজার কেসটা বলছেন? মনোজ প্রভাকর তো আপাতত 2টো নামই করেছে। প্রভাকর নয়, হ্যান্সি ক্রো নিয়ে। ওই হলো, যেই করুক ধরে নেবেন না ওই দুজনই শুধু দায়ী, বাকিরা ধোয়া তুলসী পাতা। কে কখন সত্যি সত্যি শূন্য করছে আর কে পয়সা খেয়ে জিরো করছে তা কি আমরা বুঝতে পারছি? আমাদের টুপি পরিয়ে আখের গোছাচ্ছে না ছেলেগুলো? সে আর বলতে, অঞ্জন তৎক্ষণাৎ সায় দিলে। ইনোসেন্স, দেশপ্রেম, এসব শব্দগুলোই কেমন ভেক হয়ে গেছে। কোনো স্ফিয়ারে মরালিটি নেই, আপনি কাউকে আইডল ভাবতে পারবেন না। জানেন তো, শচীনের বিয়েতেও এক গাদা জুয়ারি নেমন্তন্ন পেয়েছিল। আহা, শচীনকে এর মধ্যে আনছিস কেন? শচীন অত্যন্ত জেনুইন ছেলে। কে জেনুইন কে ঝুটা, হু ক্যান সে? কপিল দেবকেও তো আমরা সাচ্চা বলে জানতাম, তার দিকে আঙুল ওঠেনি। যতই কেঁদে কেটে কপিল সাফাই দিক, ফাঁক তো কোথাও আছে নিশ্চয়ই। অভিযোগ তো আর আকাশ থেকে পড়ে না, টাকা পয়সার হিসেবও তো ঠিকমতো দিতে পারছে না শুনছি। সত্যি খেলার জগতেও কি নোংরামি। আবার জমে উঠেছে তর্ক, চলছে বাদানুবাদ, চলছে মতামত জাহির, চুল চেরা বিচার। দেখতে দেখতে কল্যাণী এসে গেল। জাতীয় নায়কদের কাটাছেঁড়া করতে করতেই উঠে পড়ল অঞ্জন। প্রতিবাদ জানাতে জানাতে রজতও। হাত মুখ নেড়ে কথা বলতে বলতেই ট্রেন থেকে নেমেছে দুজনে, এগোচ্ছে প্ল্যাটফর্মের পেছন পানে। হঠাৎই সামনে কালো কোট, অঞ্জনের দিকে হাত বাড়িয়ে দিল। টিকিট? বুকটা ধরাস করে উঠল অঞ্জনের। প্রাণপণ চেষ্টায় গলা অকম্পিত রেখে বলল, মান্থলি। কাইন্ডলি দেখাবেন একটু? অঞ্জনের হৃদকম্প বেড়ে গেল, বুকে নেহাই পড়ছে ঠক ঠক। অসহায় চোখে দেখল রজত এগিয়ে গেছে খানিকটা, দূরে দাঁড়িয়ে তাকাচ্ছে এদিকে। কালো কোট গন্ধ পেয়ে গেছে, একটু কড়া গলাতেই বলল, প্লিজ তাড়াতাড়ি করবেন। দুর্বল হাতে পিছনের পকেট থেকে পার্স বার করলো অঞ্জন। খাপে রাখা মাসিক টিকিটখানা বাড়িয়ে দিয়ে আমতা আমতা স্বরে বলল, ডেটটা মানে এ তো 9 দিন আগে ল্যাপস করে গেছে। মাঝে কদিন অফিসে আসেনি তো, মরিয়া হয়ে মিথ্যে বলল অঞ্জন। আজ তাড়াহুড়ো করে উঠে পড়লাম, এক্ষুনি করিয়ে নিচ্ছি। ওইসব কায়দার কথা অন্য জায়গায় মারবেন। আপনাদের ট্যাকটিস আমরা জানি, প্রত্যেক মাসে 8-10 দিন এক্সট্রা খাইয়ে দেওয়া। হ্যাঁ, বিশ্বাস করুন আমি প্রত্যেক মাসেই ঠিক সময়ে কাটি। এবারেই পুরনো মান্থলি আছে? না, মানে আমি রাখি না। বুঝেছি, টাকা বের করুন। 11 টাকা ভাড়া প্লাস 100, 111। মহা ফ্যাসাদ হলো তো, কোনো মাসে ধরা পড়ে না অঞ্জন। আজই ইস, সামনের দিকের কামরায় উঠলে সহকর্মীদের সঙ্গে ঠিক নির্বিবাদে পার হয়ে যাওয়া যেত। দল দেখলে কালো কোট ফিরেও তাকাতো না।
মুহূর্তে অঞ্জন ইতিকর্তব্য স্থির করে নিল। বুকে ধরফরানিটাকে চাপা দিয়ে নিচু গলায় বলল, আবার ফাইন টাইনের ঝামেলায় যাচ্ছেন কেন? 20 টাকা রাখুন। কালোকোট বিল বই খুলে ফেলেছে। ভাবলে শিন গলায় বলল, 111। অঞ্জন আরেকটু গলা নামালো। 30 হলে চলবে? না, 111, চটপট করুন, চটপট। অঞ্জন ফিসফিস করে বলল, বিল টিলের দরকার কি, পুরো 50ই নিন। 111। আমি ঘুষ টুস খাই না, কথা বাড়ালে ফাইনের অ্যামাউন্ট বেড়ে যাবে। দেবেন না জিআরপি ডাকবো? পাংশু মুখে টাকাটা বার করলো অঞ্জন। 111 নয়, 120। রশিদের সঙ্গে গুনে গুনে তাকে 9 টাকা ফেরত দিল কালোকোট। শীতল স্বরে বলল, আশা করি সামনের মাসে আর এই খেলাটা খেলবেন না, প্রপার ডেটে মান্থলি কাটবেন। লম্বা লম্বা পা ফেলে চলে গেল কালোকোট। অঞ্জন হাঁটছে গোমরা মুখে। স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল রজত। কাছে এসেছে, ব্যগ্র মুখে বলল, কী রে, কী বলছিল? মান্থলি ডেটটা জাস্ট কভার করে গেছে, সেই চান্সটা নিয়ে ব্যাটা অসম্মান ঢাকতেই বুঝি আচমকা বিস্ফোরিত হয়েছে অঞ্জন। সতীপনা মারাচ্ছে, ঘুষ নিই না, শালা খানকির ছেলে। এই এই মুখ খারাপ করছিস কেন? আরও 7টা দিন কাটাবি না, শোধবোধ হয়ে যাবে। একই লোক কি রোজ রোজ ধরা পড়ে নাকি? রজত চোখ টিপল। আমি বাবা জোর বেঁচে গেছি, আমারও আজ। অঞ্জন একটুও সান্ত্বনা পেল না। তেতো মুখে হাসার চেষ্টা করলো সামান্য, পারল না। ধরা পড়া আর না পড়ার মধ্যে সূক্ষ্ম প্রভেদটা যে থেকেই যায়।